भारत माता की, भारत माता की। অপারেশন সিন্দুর নিয়ে ফের তোপ দাগালেন নরেন্দ্র মোদী। জানালেন অপারেশন সিন্দুর শেষ হয়নি এখনো, এটি কেবল স্থগিত করে রাখা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমন হুমকি দেন মোদী। তিনি বলেন, পাকিস্তানের জানা উচিত হামলা এখনো শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই কেবল এটি স্থগিত করা হয়েছে। 22 মিনিটের ওই ভাষণে মোদীর দাবি, ভারতের চালানো এই অভিযান কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, বরং তাদের মনোবলও ভেঙে দিয়েছে। ইসলামাবাদের পারমাণবিক ব্ল্যাকমেইলে মোটেও ভীত নন বলেও হুঁশিয়ারি প্রকাশ করলেন মোদী। জানালেন, এই ধরনের কোনো পদক্ষেপই ভারতকে দমাতে পারবে না। ভারত পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখা গেছে। ভারত পাকিস্তানের সংঘাতে শুরু হয় আধুনিক যুদ্ধের ইতিহাসের এক নতুন অধ্যায়। পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ শুরু হয় দক্ষিণ এশিয়ায়। রিপোর্ট বিবিসি। গত বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে, পাকিস্তান তাদের ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ ইসলামাবাদ দ্রুত অস্বীকার করে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা কয়েক ঘন্টার মধ্যে ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে দিল্লি প্রকাশ্যে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপদজনক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কারণ এবার শুধু গোলাবারুদ নয়, যুদ্ধের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনের মতো মানববিহীন অস্ত্র, যেগুলো সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যখন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিশ্ব শক্তি দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর উত্তেজনার মুখোমুখি। কারণ ড্রোন নামের নীরব, দুর্নিয়ন্ত্রিত এবং অস্বীকারযোগ্য অস্ত্র এখন ভারত পাকিস্তান সংঘাতে এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছে। আমেরিকার নেভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহারা ম্যাটিসেক বিবিসিকে বলেন, ভারত পাকিস্তান সংঘাত এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে ড্রোনের অদৃশ্য চোখ ও নিখুঁত নিশানা উত্তেজনা বাড়াতে কিংবা কমাতে পারে। এই অঞ্চলে যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, আকাশে সেই দেশে আধিপত্য করবে। কারণ ড্রোন কেবল নজরদারি করে না, হামলাও চালাতে পারে এবং পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরের আকাশে 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো ছিল ইসরায়েলের তৈরি হার্প মডেলের। এসব ড্রোন প্রতিহত করতে প্রযুক্তি ও অস্ত্র ব্যবহৃত হয়েছে। ভারতও পাল্টা দাবি করেছে, তারা পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষার রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে, যার মধ্যে লাহোরের একটি রাডারও রয়েছে। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এখন ড্রোন, লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, বোমা এবং মানববিহীন আকাশযান ইউএভি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কারণ এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা অনেক বাড়িয়ে দিয়েছে। ড্রোনগুলো শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এবং কিছু ড্রোন নিজেই লক্ষ্য ঠিক করে সেগুলোতে আঘাত হানতে সক্ষম। অধ্যাপক ম্যাটিসেক বলেন, আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা বিভ্রান্ত করতে। ড্রোন শত্রুর আকাশে ঢুকে রাডার সক্রিয় করে তোলে, যাতে সেই রাডারকে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও এই কৌশল ব্যবহার করা হচ্ছে। ড্রোন একদিকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে, আরেকদিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা উস্কে দেয়। এতে পাইলটের দরকার পড়ে না এবং ঝুঁকিও কম থাকে। কার কাছে কত শক্তিশালী ড্রোন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ড্রোন বহরের ভিত্তি মূলত তৈরি নজরদারি ড্রোন, যেমন IAI সার্চার ও হিরন। পাশাপাশি ভারতের কাছে আছে হার্পি ও হার্প লোটারিং মিউনিশন নামে ড্রোন, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি চালাতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। বিশেষ করে হার্প ড্রোন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম। অন্যদিকে হিরন হচ্ছে ভারতের উঁচু থেকে নজরদারির চোখ, যা যুদ্ধ ও শান্তি উভয় সময়ে কার্যকর।
সার্চার MK2 হচ্ছে ফ্রন্টলাইন অপারেশনের জন্য তৈরি ড্রোন, যা 18 ঘন্টা টানা উঠতে পারে, 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 7000 মিটার উচ্চতায় উঠতে পারে। তবে অনেকে বলছেন ভারতের ড্রোন সংখ্যা এখনো সীমিত। যদিও ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $400 কোটি চুক্তি করেছে, যার মাধ্যমে তারা 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কিনছে। এই ড্রোনগুলো 40 ঘন্টা উঠতে পারে এবং 40,000 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এতে ভারতের আঘাত হানার ক্ষমতা অনেক বাড়বে। অন্যদিকে পাকিস্তানের ড্রোন বহর অনেক বিস্তৃত ও বৈচিত্র্যময়। লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার জানান, পাকিস্তানের কাছে হাজারেরও বেশি ড্রোন রয়েছে, যার মধ্যে চীন, তুরস্ক ও দেশীয়ভাবে তৈরি ড্রোন আছে। পাকিস্তানের উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে রয়েছে চীনের CH-4, তুরস্কের বাইরাক্তার 1 ইঞ্চি এবং দেশীয়ভাবে তৈরি বোরাক ও শাহপার ড্রোন। এছাড়া পাকিস্তান নিজস্বভাবে লোটারিং অস্ত্র তৈরি করেছে, যা আঘাত হানার সক্ষমতা আরও বাড়িয়েছে। ইজাজ হায়দার বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রায় 1 দশক ধরে ড্রোনকে কার্যক্রমে যুক্ত করছে। তাদের লক্ষ্য এমন লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা, যা মানুষের চালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। অন্যদিকে অধ্যাপক ম্যাটিসেক মনে করেন, ভারতের জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা, বিশেষ করে হার্প ও হিরন ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাকিস্তান যে তুরস্ক ও চীনের ড্রোন প্ল্যাটফর্মে নির্ভর করছে, তা তার অস্ত্র প্রতিযোগিতার দিকটা স্পষ্ট করে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন যুদ্ধ যতটা উত্তেজনা তৈরি করেছে, তা এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ব্যাপক নয়। সেখানে হাজার হাজার ড্রোন নজরদারি, লক্ষ্য ঠিক করা এবং আক্রমণের কাজে ব্যবহৃত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বিবিসিকে বলেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধ বিমান বা বড় ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে অপেক্ষাকৃত সীমিত এক সামরিক কৌশল বেছে নেওয়া হয়েছে। ড্রোনের অস্ত্রশক্তি যুদ্ধ বিমানের চেয়ে কম, তাই এটি এখনো সংযত পদক্ষেপ। তবে যদি এটি বড় আকারের বিমান অভিযানের সূচনা হয়, তবে পুরো পরিস্থিতি পাল্টে যাবে। অন্যদিকে ইজাজ হায়দার মনে করেন, জম্মুতে পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তা পাকিস্তানের পূর্ণাঙ্গ প্রতিশোধ নয়। যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে, তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশ সীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধ বিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উঠতে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উঠতে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে, তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে, রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায়, যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তির প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধ বিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধ বিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
ভারতের বিপরীতে পাকিস্তানের চমকে দেয়া শক্তি প্রদর্শন, বিস্ময়ে অপ্রস্তুত দিল্লি। পাকিস্তান যখন তার আকাশে উড়ালো চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান, ভারতের প্রতিক্রিয়া ছিল বিস্ময় ও অপ্রস্তুত। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ভারত বিপদের ইঙ্গিত হিসেবেই দেখছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত এমন কিছু প্রত্যাশা করেনি। ক্লার্ক বলেন, পাকিস্তান যে চীনা প্রযুক্তি নির্ভর J-10 যুদ্ধ বিমান এবং HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ভারতের নজরে ছিল না। এসব অস্ত্রের কার্যকারিতা দেখে ভারত সাময়িকভাবে হতবাক হয়ে পড়ে। তিনি আরো দাবি করেন, পাকিস্তানের একটি J-10 যুদ্ধ বিমান ভারতের একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লার্কের মতে, পাকিস্তান চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা মিশিয়ে যে সামরিক প্রস্তুতি দেখিয়েছে তা ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়েছে। এছাড়া পাকিস্তানের ব্যবহৃত HQ-9 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলেই প্রমাণিত হয়েছে বলে জানান ক্লার্ক। চীনের প্রযুক্তি ও পাকিস্তানের নিজস্ব দক্ষতা একত্র করে তারা যেরকম সামরিক শক্তি দেখিয়েছে তা ভারতের জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের আগ্রাসী মনোভাব সম্পর্কে ভারত আগে থেকেই জানত। সে কারণে ভারতের প্রতিক্রিয়াও ছিল ততটাই কড়া। তারা বুঝিয়ে দিতে চেয়েছে যে কোনো সময় তারা পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত। এই প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের বিমানবাহী রণতরী করাচি উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে মোতায়েন করা হয়। এটি ছিল স্পষ্টতই একটি সামরিক হুমকি। কিন্তু শেষ পর্যন্ত কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। অধ্যাপক ক্লার্ক বলেন, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক আলোচনার ফলেই দুই দেশ পিছিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। 4 দিন ধরে চলা হামলা পাল্টা হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ এই ধাপ শুরু হয় 7 মে, যখন ভারতীয় সীমান্ত হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনার জবাবে পাকিস্তান বড় ধরনের সামরিক প্রতিশোধ নেয়। পাকিস্তান দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। এর মাঝে 3টি রাফাল যুদ্ধ বিমান এছাড়া ডজন খানেক ড্রোনও ধ্বংস করেছে। শনিবার ভোরে পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে ভারতীয় হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। S-400 হচ্ছে ভারতের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার দাম প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনার মাধ্যমে পাকিস্তান শুধু ভারতকেই নয়, গোটা বিশ্বকেও দেখিয়েছে যে তারা কেবল প্রতিরক্ষার জন্য নয়, পাল্টা আঘাত হানার ক্ষমতাও রাখে। তাদের চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের সামরিক কৌশল ও দক্ষতা একত্র হয়ে এখন ভারতীয় উপমহাদেশে এক নতুন সামরিক ভারসাম্য সৃষ্টি করেছে। পাকিস্তানিরা দাবি করছে পাকিস্তানের বড় বিজয়, আর ভারতের মুখে শক্ত চপেটাঘাত। গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। ভারত প্রথমে হামলার অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালায়, কিন্তু পাকিস্তান শক্তিশালী জবাব দিয়ে ভারতকে লজ্জাজনক পরাজয়ের মুখে ফেলে দিয়েছে। পুরো পাকিস্তান আনন্দে উদ্বেলিত, কারণ পাকিস্তান শুধু নিজের সীমানা রক্ষাই করেনি, বরং ভারতকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। ভারতের অপপ্রচার ও পাকিস্তানের জবাব। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ভারতীয় মিডিয়া এবং নেতারা দিনরাত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে। তারা দাবি করেছিল যে তারা জঙ্গি ক্যাম্প ধ্বংস করেছে, কিন্তু বাস্তবে তারা শুধু পাকিস্তানের খালি জঙ্গলে বোমা ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনী তখন জবাব দেয়, ভারতের 2টি যুদ্ধ বিমান ধ্বংস করে এবং একজন পাইলটকে বন্দী করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, তখন ভারতীয় মিডিয়ার অবস্থা কেমন হলো? তারা হয়তো হতাশায় চিৎকার করতে লাগলো, এ কি হলো? আমরা তো পাকিস্তানকে শেষ করে দেব বলে কথা দিয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো ভারতের পরাজয় স্পষ্ট।
5টি যুদ্ধ বিমান হারিয়েছে। পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি MI-17 হেলিকপ্টার নিজেদের ভুলেই ফেলেছে ভারতীয়রা। 2 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তান ভারতের S-400 ডিফেন্স সিস্টেমেও আঘাত করেছে, যা তাদের জন্য বিশাল ক্ষতি। 3 অর্থনৈতিক ক্ষতি। এই সংঘর্ষে ভারতের প্রায় $83 বিলিয়ন ক্ষতি হয়েছে, শেয়ার বাজার ধসে পড়েছে। 4 আন্তর্জাতিক সমর্থন হারানো। আমেরিকা, রাশিয়া, চীন সবাই পাকিস্তানের পক্ষ নিয়েছে, ভারত একা হয়ে গেছে। পাকিস্তানের শক্তিশালী কূটনীতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এই সংকট মোকাবেলা করেছেন। চীন, তুরস্ক এবং সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে চীন, যারা কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানকে সমর্থন দিয়েছে। ভারতীয় মিডিয়ার লজ্জাজনক ভূমিকা। ভারতীয় মিডিয়া মিথ্যা খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। তারা পাকিস্তানি ভূখণ্ড দখল করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতই লজ্জায় মুখ লুকিয়েছে। শনিবার রাতে ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক জায়গায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন। আলোচনার মাধ্যমে পানি বন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে সমাধানের আশা করেছেন তিনি। যুদ্ধবিরতির ঘোষণা আসার আগ পর্যন্ত ভারত আর পাকিস্তানের সংঘর্ষ চরমে ওঠে শুক্রবার মধ্যরাতের পর থেকে। রাতভর ড্রোন হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। পাকিস্তান জানায়, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে তারাও ভারতে একটি বিমান ঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করার তথ্য জানায়। মুখে রাম রাম, বগলে ছুরি। ভারতের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভারত সরকারের পক্ষ থেকে এখন সেই রকম আচরণই শুরু হয়েছে। একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। গোলাগুলি ও অস্ত্রের যুদ্ধ তো চলবেই, সমান্তরালে চলছে মনস্তাত্ত্বিক লড়াই। ভারত এই মুহূর্তে কি করছে, কি ধরনের চাল চালছে? পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা এবং গুজরাটের বিভিন্ন শহরে ড্রোন হামলা হয়েছে। ভারত প্রথমে এই হামলাগুলির দায় স্বীকার করেনি। যখন এই হামলাগুলো হচ্ছিল তখনও তারা নীরব ছিল। যখন পাকিস্তান ভারতের প্রায় 25টিরও বেশি ড্রোন ভূপাতিত করলো, তখন ভারতের চ্যানেলগুলো বলতে শুরু করলো যে হ্যাঁ, এটা আমরাই করেছি, এই স্ট্রাইক আমরাই করেছি, আমরাই গিয়ে মেরেছি। কিন্তু কেন তারা আগে স্বীকার করেনি? যখন সবকিছু ঘটছিল তখন কেন নীরব ছিল এবং পরে কেন স্বীকার করলো? এর কারণ হলো, তারা একটি প্রেস কনফারেন্স করতে চেয়েছিল এবং সেই প্রেস কনফারেন্সটি ছিল বেশ আগ্রহোদ্দীপক। সেখানে তাদের পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিস্ত্রি উপস্থিত ছিলেন। কর্নেল সোফিয়া কুরেশিও ছিলেন, যিনি এর আগেও একটি প্রেস কনফারেন্স করেছিলেন। উইং কমান্ডার ভায়োমিকা সিংও সেখানে ছিলেন। তারা দাবি করল, পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং পাঞ্জাবের বিভিন্ন শহরকে টার্গেট করা হয়েছে। এরপর তারা একটি লম্বা তালিকা দিল, যেখানে অমৃতসরের কথাও উল্লেখ ছিল। মজার ব্যাপার হলো, তাদের প্রধান মনোযোগ ছিল ভারতীয় পাঞ্জাবের দিকে, যারা ওখানেই সব হামলা হয়েছে। ভারতের দাবি, পাকিস্তানের পক্ষ থেকে এই বর্বরতা হয়েছে এবং তারা আমাদের ভারতীয় পাঞ্জাবের শিখ সম্প্রদায়কে টার্গেট করেছে। আর সেই কারণে আমরা তাদের পাঞ্জাবের বিভিন্ন শহরে আমাদের ড্রোন পাঠিয়েছি এবং সেগুলোর মাধ্যমে তাদের টার্গেট করেছি। এখানেই মনস্তাত্ত্বিক যুদ্ধ, কারণ ভারত জানে যে শিখ সম্প্রদায়ের মধ্যে পাকিস্তানের প্রতি একটি সহানুভূতি রয়েছে এবং খালিস্তান আন্দোলন পাকিস্তানিদের খুব কাছে। কানাডা ও ইংল্যান্ডের মতো দেশে খালিস্তান আন্দোলনের নেতারা পাকিস্তানের খুব ঘনিষ্ঠ। তাই তাদের প্রথম কাজ হলো শিখদের পাকিস্তানের বিরুদ্ধে খেপিয়ে তোলা, দাবি করছে পাকিস্তানিরা। ভারত চাইছে ভারতীয় শিখদের মনে পাকিস্তানের বিরুদ্ধে রাগ জন্মাতে, যেন তারা ভাবে পাকিস্তানি তাদের শহরে হামলা করছে। সবচেয়ে চমকপ্রদ দিক ছিল, পাকিস্তান এসব হামলার জবাব বা স্বীকৃতি দিচ্ছে না। রাত পেরিয়ে যায়, দিন আসে, পাকিস্তানের তরফে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসে না। কেন? যখন পাকিস্তান ভারতের 5টি জেট বিমান ভূপাতিত করেছে, তখন পাকিস্তান জোর গলায় বলেছে, হ্যাঁ আমরা গুলি করেছি, এই নাও প্রমাণ। এমনকি আল আরাবিয়ার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও তা স্বীকার করেছে।
কিন্তু ভারতের অস্বস্তিকর নীরবতা কেন? ভারতীয় পররাষ্ট্র সচিব মিস্ট্রির প্রতিক্রিয়া ছিল আরো অবাক করা। যখন এক সাংবাদিক জিজ্ঞাসা করেন পাকিস্তান তো বলছে তারা ভারতের 5টি জেট গুলি করে নামিয়েছে, আপনি এটা অস্বীকার করছেন না কেন? তখন মিস্ট্রি বলেন, এটা আলোচনা করার এখন সময় নয়, সময় এলে বলা হবে। এ যেন গলা কাঁপা স্বীকারোক্তি। পাকিস্তান যেখানে সরাসরি ঘোষণা দিচ্ছে আমরা গুলি করেছি, সেখানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন সময় আসেনি বলার। এই যুদ্ধ শুধু আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের নয়, এটা মনস্তত্ত্বের যুদ্ধ। পাকিস্তানের দাবি ভারতের কূটনৈতিক চালগুলো দেখাচ্ছে তারা একটি বড় নাটক মঞ্চস্থ করছে, যেখানে উদ্দেশ্য শুধু হামলা নয়, জনমত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাও। সালের 7 মে বুধবারের প্রথম প্রহরে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায় ভারত। এই অভিযানকে নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এতে অংশ নেয় ভারতের প্রায় 80টি যুদ্ধবিমান, ড্রোন ও মিসাইল। রাফাল, মিরাজ 2000, MiG-29 ও সুখোই 30 এমন সব অত্যাধুনিক এয়ারক্রাফট ছিল এই বহরে। কিন্তু ইসলামাবাদের প্রস্তুতির মুখে ভারতের আক্রমণ কার্যত ব্যর্থ হয়। পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C এবং নিজস্ব JF-17 ব্যবহারের মাধ্যমে রক্ষা করে নিজের আকাশ। ভারতের ফ্রন্ট লাইন আক্রমণ ভেঙে পড়ে। সেদিন আকাশেই ধ্বংস হয়ে যায় ভারতের 3টি রাফাল সহ মোট 5টি যুদ্ধবিমান। এই আকাশ যুদ্ধকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আকাশ যুদ্ধ বলে বর্ণনা করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তাদের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের কমপক্ষে 140টি যুদ্ধ বিমান মুখোমুখি অবস্থানে ছিল সীমান্তের দুই পাশে। কেউ কারো চোখে পড়েনি, কারণ আকাশে তারা অনেক দূরত্ব বজায় রেখে চলছিল। কিন্তু এখানে ব্যবহৃত হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR প্রযুক্তির লং রেঞ্জ মিসাইল। এই মিসাইল 160 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল যুদ্ধেই পাকিস্তান 5ম প্রজন্মের চীনা J-10C ফাইটার জেট ব্যবহার করে ভারতের বিমান ধ্বংস করে দেয়। CNN জানায়, এই অভিযানে J-10C যুদ্ধ বিমান ছিল মূল চালিকা শক্তি। এর সাহায্যে ভারতের রাফাল ও অন্যান্য ফাইটার জেট ভূপাতিত হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্যে বড় রকমের পরিবর্তন চলে আসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান, ভারতীয় বিমানবহর ধ্বংসের পুরো সক্ষমতা পাকিস্তানের ছিল, তবে শুধুমাত্র হামলাকারী বিমানগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়। তাই 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হলেও বাকি বিমানগুলো ফিরতে পেরেছে। 2022 সালে পাকিস্তান চীনের কাছ থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধ বিমান কেনে। এটি 4.5 জেনারেশনের মাল্টি-রোল ফাইটার জেট তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এই বিমানকে বলা হয় ভিগোরাজ ড্রাগন, যার মধ্যে রয়েছে ASA রাডার, উন্নত অ্যাভিওনিক্স এবং দুর্দান্ত লক্ষ্যভেদী ক্ষমতা। পাকিস্তানের 15 নম্বর কোবরা স্কোয়াড্রন এই বিমান পরিচালনা করে। ভারতের বিরুদ্ধে এই জেট ব্যবহার করে PL-15 ইয়ার টু ইয়ার মিসাইল ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্র চীন দ্রুত এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে সরবরাহ করে, বিশেষ করে পেহেলগামের ঘটনার পর। এটি শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী এবং 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারে। চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না তৈরি করে এই মিসাইল, যা এখন চীনের এয়ার কমব্যাট কৌশলের অন্যতম মূল অংশ। CNN বলছে, এই সফল প্রতিরক্ষার মধ্য দিয়ে পাকিস্তান শুধু নিজের সীমান্ত রক্ষা করেনি, বরং পুরো দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন বার্তা দিয়েছে। কাশ্মীর থেকে ইন্দো প্যাসিফিক সব জায়গায় এই শক্তি শত্রুদের জন্য সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে পাকিস্তান ভারতের তুলনায় এক ধাপ এগিয়েছে বলে মনে করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাকিস্তান প্রমাণ করেছে এটি এখন শুধু একটি পারমাণবিক শক্তিধর দেশ নয়, বরং আধুনিক প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানের মিশ্রণে একটি দুর্ধর্ষ আকাশ শক্তিও। আর ভারতের জন্য এই পরাজয় শুধু একদিনের যুদ্ধহানির ব্যর্থতা নয়, এটি একটি বড় কৌশলগত ধাক্কা। পাকিস্তানকে তবে এশিয়ার নতুন সুপার পাওয়ার। CNN এর একজন রিপোর্টার নিক রবার্টসন রিপোর্ট করছিলেন। নিক রবার্টসন পাকিস্তান ভারত যুদ্ধবিরতির বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। এটা ভারতের জন্য খুবই বিব্রতকর। নিক রবার্টসন টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে বেশ কয়েকদিন ধরে সারা বিশ্ব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি। এরপর ভারত পাকিস্তানের এয়ারবেজে হামলা করে। ভারতীয় হামলার পর পাকিস্তান ভারতের ওপর অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণ করে এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত আলোচনার টেবিলে বসতে বাধ্য হয় এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতকে পিছু হটতে বাধ্য করে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তর সৌদি আরব ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। সৌদি ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগের পর কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান হয় এবং যুদ্ধবিরতি সম্ভব হয়। ভারতে যুদ্ধবিরতি চেয়েছিল। ভারত কখনোই আশা করেনি যে পাকিস্তান এত নির্মমভাবে পেছন থেকে জবাব দেবে এবং তারা হতবাক হয়ে যায়। ভারতের দীর্ঘকাল ধরে লালিত আকাশ আধিপত্যের স্বপ্ন, যা অনন্য স্পেকট্রা ইউগ্লো ব্যবস্থা এবং কয়েক দশকের ফরাসি প্রকৌশল দ্বারা সমর্থিত, অবশেষে ভূপাতিত হয়েছে। ভারতের জন্য এক অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা এখন শুধু দক্ষিণ এশিয়ার নয় বরং বিশ্ব রাজনীতির আলোচ্য বিষয়। পশ্চিমা বিশ্লেষকেরা হতবাক। ভারত যে কৌশলগত ভুল করেছে তার পরিণতি এখনই দেখা যাচ্ছে। একদিকে ফ্রান্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেছে, অন্যদিকে চীন সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে, কিন্তু সেই নীরবতা ভেতরে ভেতরে বিদ্রুপে ভরা। যেন চীন বলছে, বলেছিলাম তো। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গও বলেছে এটি আসলে চীন ও পাকিস্তানের একটি সমন্বিত যৌথ যুদ্ধের সরাসরি উদাহরণ। মোদী সরকার এতদিন ধরে যে কৌশল অনুসরণ করেছে তার মূল ধারণা ছিল আধিপত্য টাকার বিনিময়ে কেনা যায়, কিন্তু বাস্তবতা দেখিয়েছে আধিপত্য তৈরি করতে হয় মাঠে, আকাশে, সমুদ্রে, প্রযুক্তিতে এবং মননে। কেবল রাফাল কিনেই আধিপত্য পাওয়া যায় না। এখন দেখা যাচ্ছে সেই রাফাল নির্মাতা ফ্রান্সের দাসল্ট এভিয়েশনের শেয়ার মূল্য স্থবির হয়ে পড়েছে। পক্ষান্তরে চীনের প্রতিরক্ষা শিল্পের শেয়ার, বিশেষ করে এভিআইসি এবং চেংডু এয়ারক্রাফট কোম্পানির মূল্য এখন আকাশ ছোঁয়া। আধিপত্য মানে শুধু বড় মুখে কথা বলা নয়। আধিপত্য মানে বাস্তব শক্তি, বাস্তব নিয়ন্ত্রণ, তথ্য প্রযুক্তির আধিপত্য। আধিপত্য মানে সিস্টেমে শ্রেষ্ঠত্ব, মানে কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার, ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স আর রেকনেসান্সের নিরবিচ্ছিন্ন আধিপত্য। এইখানেই ভারত পিছিয়ে গেছে। পাকিস্তান ভারতকে কেবল যুদ্ধক্ষেত্রে হারায়নি, পাকিস্তান ভারতের পুরো নেটওয়ার্ককে পেছনে ফেলে দিয়েছে। এটা শুধু আকাশে যুদ্ধের গল্প নয়, এটা একটি মেসেজ। ভারতকে বলা হচ্ছে আকাশটা পাল্টে গেছে। এই যুদ্ধের কোনো ঘোষণা নেই, নেই সীমানা, নেই শব্দ। এটা এক নতুন ধরনের আধিপত্য, যেটা অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু ভয়ঙ্কর। এটাই এখন দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা। মোদির আধিপত্য কেনা যায় মতবাদ ইতিহাসের পাতা হয়ে যাচ্ছে। ভারত হয়তো অর্থ খরচ করে যুদ্ধ বিমান কিনতে পেরেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আধিপত্য তা তো কিনে পাওয়া যায় না, লড়াই করে অর্জন করতে হয়। চীনের হেলমেটের নিচে এখন হাসি, পাকিস্তানের মাটিতে এখন আত্মবিশ্বাস, আর ভারতের আকাশে কেবল এক প্রশ্ন, আমরা কি আসলেই প্রস্তুত ছিলাম? এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সব শেষটি ছিল 1971 সালে। তাছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। সামরিক যুদ্ধের বিচারে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তালিকা অনুযায়ী বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হতে চলেছে ভারত। তাদের উপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। অন্যদিকে 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। তবে শুধু র্যাঙ্কিং দিয়ে আসল চিত্র বোঝা মুশকিল। আসুন খতিয়ে দেখা যাক সামরিক সক্ষমতার খুঁটিনাটি। কার সৈন্য বেশি? সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে ভারত প্রতিরক্ষা খাতে পাকিস্তানের চেয়ে 9 গুণ বেশি খরচ করেছে। 2025 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে বরাদ্দ করেছে মাত্র $10 বিলিয়ন কিছু বেশি। সেনা সংখ্যার নিরিখেও ভারত এগিয়ে। তাদের সক্রিয় সেনা সংখ্যা 14.5 লাখের বেশি, যেখানে পাকিস্তানের 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা ও আধা সামরিক বাহিনীর ক্ষেত্রেও ভারতের পাল্লা ভারী। স্থলযুদ্ধে কে শক্তিশালী? স্থলভাগের লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের আধিপত্য দেখা যায়, তবে চমক আছে অন্যখানে। স্বয়ংক্রিয় কামান ও মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের 662টি সেলফ প্রপালড আর্টিলারির বিপরীতে ভারতের কাছে আছে মাত্র 100টি। একইভাবে পাকিস্তানের 600টি মোবাইল রকেট প্রজেক্টরের তুলনায় ভারতের কাছে আছে 264টি।
তবে ট্যাঙ্কের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। তাদের কাছে 4,201টি ট্যাঙ্ক, 1,48,594টি সাঁজোয়া যান এবং 3,975টি টেনে নিয়ে যাওয়া কামান রয়েছে। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি এবং টেনে নিয়ে যাওয়া কামান 2,629টি। নৌবহরে কাঠদাপট। নৌবাহিনীর রণতরীর ক্ষেত্রেও ভারত স্পষ্টতই এগিয়ে। মাইন ওয়ারফেয়ার বাদে প্রায় সব ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। তাদের 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। অন্যদিকে পাকিস্তানের 121টি যুদ্ধ জাহাজের বহরে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। তাদের আছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। আকাশে কার গর্জন বেশি? আকাশপথেও ভারতের শক্তি অনেক বেশি। ভারতীয় বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তানের আছে মাত্র 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট 2,229টি বিমানের বিপরীতে পাকিস্তানের আছে 1,399টি। ভারতের 643টি যুদ্ধ বিমানের মধ্যে 130টি বোমারু বিমান, যেখানে পাকিস্তানের 418টি যুদ্ধ বিমানের মধ্যে 90টি বোমারু বিমান। পাকিস্তানের সবচেয়ে কার্যকর যুদ্ধাস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। তবে গত কয়েক বছরে ভারতের বিমান বহরে যুক্ত হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশ থেকে আকাশে 150 কিলোমিটার ও আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও ভারতের কাছে রয়েছে মিরাজ 2000 এর আধুনিক সংস্করণ সহ আরও অনেক শক্তিশালী যুদ্ধ বিমান। আকাশপথে ভারতের সক্রিয় বিমান ঘাঁটির সংখ্যা 311, যেখানে পাকিস্তানের 116টি। পরমাণু অস্ত্র সমানে সমানে টক্কর। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির 2024 সালের প্রতিবেদন বলছে 2টি দেশ প্রায় একই অবস্থানে রয়েছে। ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে। তবে এর মধ্যে কতগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যায় না। সিপ্রির মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে পাল্লা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেখানে ভারত মনোযোগ দিয়েছে দূরপাল্লার অস্ত্রের দিকে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের প্রতিবেশী চীনও পারমাণবিক শক্তিধর দেশ এবং 2024 সালে তাদের ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্রের দৌড়। ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতার বিচারেও হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রয়েছে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাবর ও শাহিন 1 এর মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1000 কিলোমিটার। মধ্যম পাল্লার গৌরী ও শাহিন 2-3 এর পাল্লা 2500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তানের আবাবিল ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, যা দক্ষিণ এশিয়ার প্রথম মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, যার পাল্লার 250 থেকে 600 কিলোমিটার এবং অগ্নি সিরিজ, যার পাল্লা 1200 থেকে 8000 কিলোমিটার। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 7 থেকে 8000 কিলোমিটার। এছাড়াও ভারতের কাছে রয়েছে নির্ভয়া ও ব্রহ্মোস এর মতো উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং যা আকাশ, স্থল ও জলপথ থেকে আঘাত হানতে সক্ষম। ড্রোন যুদ্ধ। আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ড্রোন। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে ড্রোনের সংখ্যা বাড়াচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতেও ড্রোন তৈরি করছে তারা। এই ড্রোনগুলো নজরদারি, গুপ্তচরবৃত্তি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি মনে করেন, আগামী কয়েক বছরে ভারতের কাছে প্রায় 5000 ড্রোন থাকবে। পাকিস্তানের ড্রোন সংখ্যা কম হলেও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং প্রায় 10 থেকে 11 ধরনের আলাদা মডেল তাদের কাছে মজুদ আছে। ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন বিশাল ড্রোন চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে 31টি অত্যাধুনিক প্রেডেটর ড্রোন। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে শাহপার, বুরাক ও উকাপ উল্লেখযোগ্য। তারা তুরস্ক ও চীন থেকেও ড্রোন আমদানি করে। ভারত ও
ও পাকিস্তানের মধ্যে 10 মে আকস্মিক যুদ্ধবিরতির কারণ বিষয়ে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রকাশ হয়ে পড়ছে এর আসল রহস্য। আর যতই এসব তথ্য সামনে আসছে ততই উন্মুক্ত হয়ে পড়ছে ভারতের মিথ্যা আর পোশাকি আধিপত্যের নগ্ন চেহারা। যুদ্ধবিরতি বিষয়ে সর্বশেষ যে চাঞ্চল্যকর খবর বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে চীনা আকাশ প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি আড়াল করতেই যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে পাকিস্তানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করার জন্য। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা না হলে এই যুদ্ধ সমরাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে চীনের বিস্ময়কর অগ্রগতি আর চীনা অস্ত্রের কার্যকারিতা প্রকাশ হয়ে পড়ত গোটা বিশ্ববাসীর সামনে। আর একই সাথে চীনা অস্ত্রের বিপরীতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েল সহ পশ্চিমা অস্ত্র প্রযুক্তি যে এখন অকার্যকর হয়ে পড়েছে তাও জেনে যেত গোটা বিশ্ব। আর এতে করে পতন ঘটত বিশ্ব সমরাস্ত্র বাজারে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের। পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ করছিল সম্পূর্ণ ধার করা অস্ত্র দিয়ে। এসব অস্ত্র আর প্রযুক্তি মূলত ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর রাশিয়ার। অপরদিকে পাকিস্তান যুদ্ধ করছিল চীন এবং তাদের নিজস্ব তৈরি অস্ত্র দিয়ে। সাথে ছিল তুরস্কেরও অস্ত্র প্রযুক্তি। এসব অস্ত্র নিয়ে পাকিস্তান যখন মাত্র 5 ঘন্টার ব্যবধানে ভারতকে সম্পূর্ণ ধরাশায়ী করে ফেলে তখন অনেকেই বুঝতে পারে চীনা সমরাস্ত্র প্রযুক্তির কাছে অকার্যকর হয়ে গেছে পশ্চিমা সমরাস্ত্র প্রযুক্তি। সমরাস্ত্র প্রযুক্তি, বিশেষ করে আকাশ যুদ্ধের ক্ষেত্রে চীনের বিস্ময়কর অগ্রগতি সম্পর্কে গোটা বিশ্বের কোনো ধারণাই ছিল না সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধের আগে। এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব জানতে পারল চীনের অস্ত্র প্রযুক্তি আর অস্ত্রের সক্ষমতা সম্পর্কে। 10 মে আকস্মিক যুদ্ধবিরতির কারণ বিষয়ে অপর যে কারণ সামনে এসেছে তা হল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানতে পারে এই যুদ্ধে দ্রুত প্রবেশ করতে যাচ্ছে চীন। পাকিস্তানকে সামনে রেখে ভারতকে চূড়ান্ত রূপে শায়েস্তা করার সমস্ত পরিকল্পনা করে চীন। এজন্য পাকিস্তানকে যাবতীয় সহায়তা নিয়ে এগিয়ে আসার উদ্যোগ গ্রহণ করে বেইজিং। যুদ্ধের শুরুতেই ভারতকে ধরাশায়ী করার সাথে সাথে বেইজিং ইসলামাবাদকে জানিয়ে দেয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসবে তারা। এই খবর জানতে পারে যুক্তরাষ্ট্র বুঝতে পারে এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে সামনে রেখে অনেক গোপন অস্ত্রের পরীক্ষা চালাবে চীন। ইতিমধ্যে চীনা যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং PL-15 নামক মিসাইলের যে জাদুকরী সাফল্য দেখিয়েছে পাকিস্তান তাতেই প্রশ্নের মুখে পড়েছে পশ্চিমা প্রযুক্তি ও যুদ্ধ কৌশল। যুদ্ধ যদি আরও দীর্ঘ হয় এবং চীন যদি তাদের গোপন অস্ত্রের ভান্ডার পাকিস্তানের জন্য খুলে দেয় তাহলে তা একদিকে যেমন ভারতের অস্তিত্ব বিপন্ন করবে, অপরদিকে বন্ধ হবে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসা। প্রকাশিত খবরে আরো বলা হয়েছে নয়াদিল্লি ওয়াশিংটনকে জানায় এই যুদ্ধে দ্রুত প্রবেশ করতে যাচ্ছে চীন এবং চীন প্রবেশ করলে তাদের রক্ষার কোনো উপায় নেই। তাই তারা যুক্তরাষ্ট্রের কাছে কাতর মিনতি করে যুদ্ধ বন্ধে পাকিস্তানকে বাধ্য করার জন্য। এশিয়ায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করে ভারতকে। তাদের প্রতিরক্ষা মিত্র ভারতকে রক্ষা এবং চীনা সমরাস্ত্র প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির খবর আড়াল করার জন্য ওয়াশিংটন নড়ে চড়ে বসে যুদ্ধ বন্ধের জন্য। একদিন আগেও শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আমরা নেই, এটা তাদের দুই দেশের বিষয় এবং তারা এটা বুঝুক। কিন্তু কি কারণে আকস্মিক ট্রাম্প পরের দিন শনিবার যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানের প্রতি তীব্র চাপ প্রয়োগ করল সে বিষয়ে প্রকাশ হয়ে পড়ে সব গোপন খবর। CNN প্রথম প্রকাশ করে ভারত যুক্তরাষ্ট্রকে প্রথম অনুরোধ করে যুদ্ধ বন্ধের জন্য। কেবল যুক্তরাষ্ট্র নয় বরং সৌদি আরব, ইরান, তুরস্ক সহ আরো বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছিল ভারত যুদ্ধবিরতির জন্য। CNN এর খবর প্রকাশের পর সোমবার বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশ পেল যুদ্ধবিরতি পেছনে আরো অনেক কারণ, যেখানে বলা হয়েছে ভারতকে রক্ষা ও চীনা অস্ত্র প্রযুক্তি আড়াল করার বিষয়টি। আল জাজিরার আধা ঘণ্টা ব্যাপী একটি বিশেষ প্রতিবেদনে বিস্ময় প্রকাশ করা হয়েছে কেন, কি কারণে পূর্ণ যুদ্ধ চলাকালে আকস্মিক এই যুদ্ধ বন্ধ হয়ে গেল সেই বিষয়ে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে ভারত ও পাকিস্তান এর আগে এত বড় মাত্রার কোনো যুদ্ধে লিপ্ত হয়নি। 4 দিনের যুদ্ধে পাকিস্তান ভারতের অনেক অভ্যন্তরে হামলা চালিয়েছে যা ছিল নজিরবিহীন। ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের বিস্ময়কর সাফল্য বিষয়ক প্রকাশিত খবরে বলা হয়েছে 6 মে মধ্যরাতের পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায় তখন মাত্র 5 মিনিটের মধ্যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা আঘাত করতে সক্ষম হয়।
এর পেছনে ছিল চীন ও তুরস্কের অস্ত্র প্রযুক্তির ভূমিকা। ভারতের হামলা শুরুর পরপরই পাকিস্তান আকাশে ওড়ায় তাদের কাছে থাকা চীনের জে-10 যুদ্ধ বিমান। জে-10 যুদ্ধ বিমান প্রযুক্তির ক্ষেত্র এতই অ্যাডভান্স যে ভারতের কোনো রাডারে ধরা পড়েনি সীমান্তের অনেক কাছে এই বিমানের উড্ডয়নের পরেও। জে-10 প্রায় নিঃশব্দ গতিতে চলতে সক্ষম। তাছাড়া আকাশে ওড়ার পর এর পাইলট যুক্ত হয় বিস্ময়কর এক এআই প্রযুক্তির সাথে, যা পাইলটকে অতুলনীয় শক্তি যোগায়। এতে রয়েছে এমন মিসাইল প্রযুক্তি যা আকাশে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থানরত যুদ্ধ বিমানকে আঘাত করতে পারে নিখুঁতভাবে। জে-10 যুদ্ধ বিমান নিঃশব্দে চলার কারণে ভারতের রেফালে বিমানের ৫০ কিলোমিটার কাছে চলে যাবার পরেও তারা টের পায়নি রেফালের পাইলট। তবে এ সময় মাত্র ৯ সেকেন্ডের জন্য ভারতের রাডারে ভেসে ওঠে জে-10 যুদ্ধ বিমান। কিন্তু এত কম সময়ে তাকে ভূপাতিত করার মতো দক্ষ ছিল না ভারতের পাইলট। জে-10কে মিসাইল ছুড়ে ধ্বংস করার পরিবর্তে ভারতের পাইলটরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং বিমান নিয়ে পালিয়ে ভারতের ৩০০ কিলোমিটার অভ্যন্তরে চলে যায়। আর এভাবে আকাশ যুদ্ধে ফ্রান্সের তৈরি আধুনিক যুদ্ধ বিমান রেফালে পরাস্ত হয় চীনের তৈরি অপরিচিত যুদ্ধ বিমান জে-10 কাছে। গোটা বিশ্বের সমরাঙ্গনে এখন নিবিড় পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চলছে ৪ দিনের যুদ্ধে ফ্রান্সের রেফালে, রাশিয়ার তৈরি S-400 এবং ভারতের কাছে থাকা ইসরায়েলের সমর প্রযুক্তির বিরুদ্ধে চীনের অস্ত্র প্রযুক্তি নিয়ে। এ বিষয়ে খবরে বলা হয়েছে, অনেক সমর বিশ্লেষকের চোখ কপালে উঠেছে আকাশ যুদ্ধে চীনের প্রযুক্তিগত অগ্রগতি দেখে। বিশ্লেষকদের মতে পাকিস্তান ইচ্ছা করলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ আরো অনেক এলাকা দখলে নিতে পারত। কারণ পাকিস্তানের পাল্টা আঘাতে ভারত তখন এতটাই মুখ থুবড়ে পড়েছিল যে তাদের উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই ছিল না। তবে পাকিস্তান সেই সুযোগ হাতছাড়া করল যুক্তরাষ্ট্রের চাপের কারণে। পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফের সরকার যুক্তরাষ্ট্রপন্থী একটি সরকার। কারণ ইমরান খানকে হটিয়ে শাহবাজ শরীফের সরকার প্রতিষ্ঠায় সরাসরি হাত ছিল বাইডেন প্রশাসনের। সে কারণে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করতে পারেনি পাকিস্তান। তাছাড়া যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এর পরিণতি কোন দিকে গড়ায় তা নিয়েও চিন্তিত ছিল পাকিস্তান। অবশেষে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উভয় দেশকে চাপ দিয়েছিলেন যুদ্ধ বন্ধ না হলে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেবেন। ট্রাম্প দাবি করেছেন, তিনি উভয় দেশকে রক্ষা করেছেন পারমাণবিক যুদ্ধ থেকে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে গোপন তথ্য ছিল এই যুদ্ধ ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কৃতিত্ব নিলেও মূলত ভারতই তাদের অনুরোধ করেছিল যুদ্ধবিরতির জন্য। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়নি যুদ্ধবিরতির জন্য। বিশ্লেষকদের মতে ৪ দিনের যুদ্ধে শেষ হয়ে গেছে ভারতের আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার খায়েশ। চূর্ণ হয়ে গেছে এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর ওপর ভারতের দাদাগিরি আর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা। ভারত একটি শক্তিশালী দেশ হিসেবে দীর্ঘদিন ধরে যেই মিথ্যা বয়ান সারা বিশ্বে প্রতিষ্ঠা করা হয়েছিল, তারও অবসান হলো ৪ দিনের এই যুদ্ধে। এদিকে এখনো যুদ্ধের খায়েশ মেটেনি ভারতের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছেন। আর এটি হবে পাকিস্তানের বিরুদ্ধে তাদের পঞ্চম যুদ্ধ। নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যদি আবার সন্ত্রাসের শিকার হয় তবে তারা নিজের মতো করে তার জবাব দেবে। তিনি বলেন, বর্তমান যুগ যুদ্ধের যুগ নয়, কিন্তু সন্ত্রাসেরও যুগ নয়। যুদ্ধ আর সন্ত্রাস যেমন একসাথে চলতে পারে না, তেমনি পানি আর রক্ত একসাথে চলতে পারে না। পাকিস্তানের অর্থমন্ত্রী সোমবার বলেছেন, সিন্ধু নদীর পানি চুক্তিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এ নিয়ে কোনো আপোষ তারা করবে না কোনো কিছুর বিনিময়ে। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মোদী বলেছেন, পাকিস্তানের সাথে আলোচনা হবে কেবল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর আর সন্ত্রাস নিয়ে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি নিয়ে নির্ধারিত প্রথম বৈঠক নিয়েই টালবাহানা শুরু করেছে ভারত। সকালের বৈঠক তারা বিকালে নিয়ে আসে সোমবার। ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে ভারত এখন পর্যন্ত ৪ বার পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায়। ১৯৬৫, ১৯৯৯, ২০১৯ এবং সর্বশেষ ৬ মে মধ্যরাতের যুদ্ধ। প্রতিটি যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশ ঘিরে ভারত আরেকবার যুদ্ধে জড়িয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং এই যুদ্ধে ভারত জয়লাভ করে এবং সফল হয় পাকিস্তানকে ভাঙতে। অপরদিকে ভারত পরোক্ষভাবে স্বীকার করেছে তাদের রেফালে সহ অন্যান্য যুদ্ধ বিমান ধ্বংসের কথা। রোববার ভারতের সেনা কর্মকর্তারা নয়াদিল্লিতে গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় একজন সাংবাদিক তাদের প্রশ্ন করেন,
রেফালে বিমান ভূপাতিত হওয়ার দাবি সঠিক কিনা। জবাবে এয়ার মার্শাল একে আরতি বলেন, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ, আর আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, তাই এই বিষয়ে বিস্তারিত কোনো কিছু এখন প্রকাশ করব না, তাতে সুবিধা নিতে পারে আমাদের শত্রু। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। মোদি বিরোধীরা আয়োজন করছে এসব বিক্ষোভের। সোমবার পশ্চিমবঙ্গের কলকাতায় যুদ্ধবিরোধী শান্তি মিছিলের আয়োজন করে বামপন্থীরা। এই মিছিলে হামলা চালায় মোদির বিজেপি উগ্র হিন্দুরা। অনেক বিক্ষোভকারীদের গ্রেফতার করে মমতা ব্যানার্জির রাজ্য পুলিশ। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বাম নেতা গণমাধ্যমের সামনে বলেন, মোদি একজন যুদ্ধবাজ এবং যুদ্ধকে সে ব্যবহার করছে হীন ও রাজনৈতিক স্বার্থে, আর বিজেপি যুদ্ধ নিয়ে ব্যবসা করতে চাইছে। আমরা যুদ্ধ বন্ধ করার দাবি করছি, কিন্তু বিজেপির গুন্ডারা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে, কারণ তারা যুদ্ধের পক্ষে। তারা মোদিকে চাপ দিচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। মোদি পাকিস্তান, মুসলিম আর সন্ত্রাসীকে এক করে ফেলেছে, যা সঠিক নয়। সন্ত্রাসীদের শাস্তি দিন, কিন্তু নিরপরাধ মানুষ হত্যা করছেন কেন? এ সময় আরেক বাম নেতা সাংবাদিকদের বলেন, মোদি যুদ্ধ থামালো কেন? এতই যদি তার হিম্মত, তাহলে যুদ্ধ চালিয়ে যাক। এদিকে পাকিস্তানের কাছে চরম ধরাশয়ী হবার পর ভারতের সংসদে বিরোধী সংসদ সদস্যদের কাছ থেকে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন মোদি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রতিরোধ আন্দোলন হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল, তবে হামাস এই ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ। গণমাধ্যমটির বরাতে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, আরব ও মিশর সূত্র জানিয়েছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি থেকে সরে আসতে প্রস্তুত। সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা পরিবর্তিত অবস্থানের উপর ভিত্তি করে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। একযোগে সব ইসরায়েলি বন্দীর মুক্তি নিশ্চিত করতে মার্কিন তরফে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্রগুলো জানায়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণ হল মার্কিন প্রেসিডেন্ট তার সহযোগীদের কাছ থেকে এমন নিশ্চয়তা পেয়েছেন যে গাজায় বন্দী ইসরায়েলিদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প সহায়তা করবে না। তাছাড়া মার্কিন কর্মকর্তাদের মধ্যে ধীরে ধীরে এই ধারণা পোক্ত হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের উপর অতিমাত্রায় কর্তৃত্ববাদী এবং প্রতারণামূলক আচরণের আশ্রয় নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন ইসরায়েলি এইডেন আলেকজান্ডারকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে হামাস। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য। সোমবার এইডেনকে মুক্তি দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছে হামাস। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, এইমাত্র আল কাসাম ব্রিগেডস জায়নবাদী সেনা সদস্য ও মার্কিন নাগরিক এইডেন আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের যোগাযোগের পর তাকে মুক্তি দেওয়া হলো। হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে রেড ক্রসের হাতে এইডেনকে তুলে দেওয়া হয়। পরে তার ইসরায়েলে পৌঁছানোর খবর নিশ্চিত করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করছে এমন তথ্য সামনে আসার পর এইডেনকে মুক্তি দেওয়া হলো। মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। এইডেন আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত অ্যাডাম বয়লার বলেছিলেন, মুক্তির এই উদ্যোগ একটি ইতিবাচক অগ্রগতি। অপর 4 মার্কিন বন্দীর লাশ ফেরত দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলি হিসাব অনুযায়ী ওই হামলায় প্রায় 1200 জন নিহত হন। এছাড়া 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। 58 জন এখনও গাজায় বন্দী রয়েছেন, যাদের মধ্যে 34 জনই মারা গেছেন বলে জানা গেছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে দেয়া সাক্ষাৎকারে মোশে বলেন, বর্তমান সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাবেক এই সেনাপ্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধ অপরাধ করতে গাজায় পাঠাচ্ছেন। তার অভিযোগ, ইসরায়েল হামাসের কাছে বন্দীদের ভাগ্য ছেড়ে দিয়ে গাজায় জাতিগত নিধন অভিযান চালাচ্ছে।
মোশে 2013 থেকে 2016 সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান ইয়াল জামিরকে আক্রমণ করে বলেন তিনি সব অবৈধ আদেশ মেনে নিয়ে তার অধীনস্থ সেনাদের যুদ্ধ অপরাধ করতে নির্দেশ দিচ্ছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভিরের গাজা দখল ও ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়ালন বলেন জাতিগত নিধন, স্থানান্তর, নির্বাসন যাই বলুন এটা সুস্পষ্ট যুদ্ধ অপরাধ। নেতানিয়াহুর বিরুদ্ধে অহেতুক যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলে তিনি বলেন এই যুদ্ধ 19 মাস ধরে চলছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। আর প্রধানমন্ত্রী যা করছেন তা কেবল নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টাই করছেন। এখানে ইসরায়েলিদের কোনো স্বার্থ নেই। তিনি নেতানিয়াহুকে প্রশ্ন করেন আপনি সেনাদের যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন আর আপনি বলছেন আপনি শান্তিতে ঘুমান। অপরাধের এত বড় দায় কাঁধে নিয়ে আপনি নিশ্চিন্তভাবে ঘুমান কিভাবে? ইয়ালনের স্পষ্ট বার্তা এই সরকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটি বদলানো এখন সময়ের দাবি। গাজায় যুদ্ধ অপরাধের কারণে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্তের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে কথিত যুদ্ধ অপরাধ তদন্তের প্রক্রিয়াও স্থগিত রাখার অনুরোধ করেছে ইসরায়েল। রোববার রাতে আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একাধিক নথিতে এই তথ্য উঠে এসেছে। নথিগুলোতে দেখা যায় 9 মে ইসরায়েলের উপ অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম স্বাক্ষরিত একটি আবেদনে আদালতের বিচারকদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং তদন্ত বন্ধের নির্দেশ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। 2023 সালের 21 নভেম্বর গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। একই দিনে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে দেইফের মৃত্যুর ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ায় তার পরোয়ানা বাতিল করা হয়। গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া মঙ্গলবার সকালে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বোমা নিক্ষেপ করে ইসরায়েল। এতে হাসান এসলাহ নামে এক সাংবাদিক নিহত হন। এর মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো 215-তে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 52,862 জনে পৌঁছেছে। বিবৃতিতে বলা হয় গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও 94 জন আহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে 1,19,648 জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও ইসরায়েলি সেনাদের বাধার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন মোদী। সোমবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারত কেবল দেশ নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করছে। খাজা আসিফ বলেন এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। তিনি বলেন পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দিয়ে এসেছে। মোদীর সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট। কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনো খোলা আছে, এই স্বীকারোক্তি মোদীর পক্ষ থেকে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন ভারতের মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। তিনি নিশ্চিত করেন ভবিষ্যতে যে কোনো সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু জোরালোভাবে তুলে ধরবে পাকিস্তান। আসিফ অভিযোগ করেন পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের নাশকতা চালিয়ে যাচ্ছে। খাজা আসিফ জানান 10 মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত 5টি দেশের কাছে যুদ্ধবিরতির জন্য সহায়তা কামনা করে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন ভারত যদি সমতার ভিত্তিতে আলোচনা করতে চায় তাহলে পাকিস্তান প্রস্তুত। সাম্প্রতিক উত্তেজনায় পাক সেনাদের বীরত্ব এবং ভারতীয়দের ভীরুতার কথা তুলে ধরে তিনি বলেন পাইলটদের সাহস না থাকলে রাফালে যুদ্ধবিমান দিয়েও কিচ্ছু হবে না। সোমবার হাম নিউজের টক শো ফয়সালা আপকা অনুষ্ঠানে ইসাক দার স্পষ্ট করেন পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে আগেই জানিয়েছিল তারা প্রথমে সংঘর্ষ শুরু করবেন না, কিন্তু আক্রমণ হলে কঠিন জবাব দেবেন। ভারত গত 9 মে গুরুতর ভুল করেছিল আর আমরা এর উপযুক্ত জবাব দিয়েছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সামরিক শক্তির দাবিকে গুরুত্ব না দিয়ে বলেন শুধু রাফালে যুদ্ধবিমান থাকলেই হবে না, পাইলটের সাহস না থাকলে কিছুই হয় না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, এই মুহূর্তে পাকিস্তান আঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমাদের সাহসী সেনারা জানেন কিভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং পরবর্তীতে ভারতের আগবাড়িয়া অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ করে যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে তা দক্ষিণ এশিয়ার গত 3 দশকের সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা বলে বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন। অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাকিস্তানের পাল্টা সামরিক অভিযান এর পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া পরিস্থিতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ভারত যুদ্ধবিরতির দিকে অগ্রসর হয়। প্রশ্ন হচ্ছে, সামরিক খাতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের দাবিদার হওয়ার পরও ভারত কেন পাকিস্তানের সঙ্গে সমঝোতার পথে হাঁটল? উত্তর জানব এবারের প্রতিবেদনে। দিন কয়েকের ব্যবধানে ভারতের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার নেপথ্যে রয়েছে একাধিক জটিল রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক বাস্তবতা। প্রথমত, পরমাণু যুদ্ধের একটি ছায়া এই অঞ্চলকে ক্রমশই গ্রাস করেছিল, যা ভারতকে আতঙ্কে ফেলে দিয়েছিল। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ। চলমান যুদ্ধে যখন ভারতের একের পর এক বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো পাকিস্তানের আক্রমণের শিকার হতে থাকে, তখন পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি নাটকীয়ভাবে বেড়ে যায়। পাকিস্তান যুদ্ধ শুরুর ঠিক পরেই তাদের ন্যাশনাল কমান্ড অথরিটি এর জরুরি বৈঠক আহ্বান করে, যা পরমাণু অস্ত্র ব্যবস্থাপনায় উচ্চতম সংস্থা। এ থেকে ভারত একটি স্পষ্ট বার্তা পায়, যদি যুদ্ধ পূর্ণমাত্রায় বিস্তৃত হয় তবে তা পরমাণু সংঘাতে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক মিত্রদের পক্ষ থেকে চাপ অনুভব করে যুদ্ধ থেকে পিছিয়ে আসার এবং তাতে সংযত না হয়ে ভারতের সামনে আর কোনো বিকল্প ছিল না। ভারতের দাবি, সন্ত্রাসী ঘাঁটিতে হামলার জবাবে পাকিস্তান মাত্র 24 ঘন্টার মধ্যেই পাল্টা আক্রমণ চালায়। অপারেশন বুনিয়ানুম মারসুস নামক সেই অভিযানে পাকিস্তান ভারতের 3টি বিমান ঘাঁটি তথা পাঠানকোট, উধমপুর ও বিয়াস লক্ষ্য করে সফল হামলা চালায় বলে দাবি করে। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারও পাকিস্তানের নিশানায় ছিল। ভারতের পরিকাঠামোগত ও মনস্তাত্ত্বিক ক্ষয়ক্ষতির পাশাপাশি পাকিস্তান সাইবার হামলায় ভারতের পাওয়ার গ্রিড ও সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ে। একসাথে সামরিক ও ডিজিটাল দুই আঙ্গিকে যুদ্ধ চালিয়ে পাকিস্তান বোঝাতে সক্ষম হয় যে তারা যুদ্ধক্ষেত্রে প্রস্তুত এবং আঘাত হানতে সক্ষম। এই ধরনের সফল ও সমন্বিত প্রতিক্রিয়া ভারতের উচ্চ পর্যায়ের সামরিক পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। চলমান উত্তেজনার মাঝেই এই মাসের শুরুতে ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরোধী বার্তা, নিরাপত্তাহীনতা ও সরকার বিরোধী ক্ষোভ বাড়তে থাকে। তাছাড়া ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও চলছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচার থামাতে বাধ্য হয় এবং সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা হারায়। এই অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে সরকার যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবারের যুদ্ধ শুরু হওয়ার পরপরই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন সকলে দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানায়। এমনকি G7 দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছিল, পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ অনিবার্য বিপর্যয় ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সরাসরি ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। পাশাপাশি চীন ও সৌদি আরব যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রস্তাব দেয়। এই আন্তর্জাতিক চাপ ও বিচ্ছিন্ন হওয়ার ভয় ভারতকে কৌশলগতভাবে পিছু হটতে বাধ্য করে। সংঘাত শুরুর পরপরই ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন শুরু হয়। মুম্বাই স্টক এক্সচেঞ্জে সেন্সেক্স সূচক মাত্র এক সপ্তাহে প্রায় 2500 পয়েন্ট হারায়। রুপির মানও কমে যায় এবং বিদেশি বিনিয়োগকারীরা পুঁজি তুলে নিতে শুরু করে। ভারতের বাণিজ্যিক ও শিল্প সংস্থাগুলোকে সরকার পরামর্শ দেয়, একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ ভারতীয় অর্থনীতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে। অর্থনীতির এই অনিশ্চয়তা ভারতের নীতি নির্ধারকদের যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য করে। যদিও ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম সামরিক শক্তি,
তথাপি সাইবার প্রতিরক্ষা, ড্রোন যুদ্ধ ও হাইপারসনিক অস্ত্র ব্যবস্থায় পাকিস্তানের সদ্য অর্জিত অগ্রগতি ভারতকে চমকে দেয়। পাকিস্তান যে গতিতে পাল্টা আক্রমণ চালায় এবং তাদের ড্রোন প্রযুক্তি দিয়ে সীমান্ত পেরিয়ে গভীরে আঘাত হানে, তাতে ভারতের পরিকল্পনায় ফাঁক ফোকর স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানো ভারতের কাছে ঝুঁকিপূর্ণ বলেই প্রতীয়মান হয়েছে। এই যুদ্ধের একটি ব্যতিক্রমধর্মী দিক ছিল তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার। পাকিস্তান ও ভারত দুই পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সাফল্য প্রচার করে, অথচ প্রকৃত তথ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। ফগ অফ ওয়ারের মাধ্যমে সামাজিক বিভ্রান্তি ও গুজব বাড়তে থাকে। সরকারের প্রতি মানুষের আস্থা কিছুটা ক্ষুণ্ণ হয়, ফলে যুদ্ধ চালিয়ে যাওয়া রাজনৈতিকভাবে আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বা নরেন্দ্র মোদীর জন্য এই যুদ্ধবিরতি মোটেও স্বস্তিদায়ক কোনো বিষয় নয়। আকস্মিক যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত মোদী সরকারকে অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। জাতীয়তাবাদী আবেগে ভরপুর ভারতীয় রাজনীতিতে যুদ্ধবিরতি অনেকাংশেই পরাজয়ের সমতুল্য হিসেবে বিবেচিত হয়েছে, বিশেষ করে যখন তা এসেছে একের পর এক সামরিক আঘাত, সাইবার হামলা ও বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির পরপরই। এতে দেশের ভেতরে মোদী সরকারের জনপ্রিয়তা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে এবং সরকার কার্যত ধরাশায়ী হতে শুরু করেছে। নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বরাবরই জাতীয়তাবাদী রাজনীতিকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা পেয়েছে। 2019 সালের বালাকোট অভিযানের পর বিজেপি অভাবনীয় বিজয় লাভ করেছিল। একইভাবে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দলটি তাদের ভিত্তিকে আরও মজবুত করেছিল। কিন্তু এবারের সংঘাতে ভারত যখন পাকিস্তানের পাল্টা হামলায় সামরিক ও কৌশলগতভাবে পিছু হটে, তখন বিজেপির প্রচলিত শক্তিশালী ভারত দুর্বল পাকিস্তান বয়ানটাই চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। জাতীয়তাবাদী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে পড়ে, বিশেষ করে যখন পাকিস্তানের মিডিয়া এবং রাজনীতিকরা তাদের বিজয় উদযাপন করে। এর ফলে আগামীতে মোদীর নিজের ভোট ব্যাংকেও চির ধরতে পারে। যুদ্ধের সূত্রপাত হয়েছিল কাশ্মীরে পেহেলগাম হিন্দু তীর্থযাত্রীদের উপর হামলার মাধ্যমে, যেখানে 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়। মোদী সরকার তৎক্ষণাৎ পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের কথা বলেছিল, কিন্তু যখন পাল্টা আক্রমণে ভারতীয় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন এসে আঘাত হানে, তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, কোথায় সরকারের নিরাপত্তা ব্যবস্থা? কাশ্মীরে বিজেপির রাজ্য পর্যায়ের নেতারা জনগণের চাপের মুখে পড়ে মুখ খুলতে বাধ্য হন যে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবারও কিছুদিনের মধ্যেই যুদ্ধবিরতি করা মানুষের চোখে দুর্বলতা ও দ্বিমুখিতা হিসেবেই প্রতিভাত হয়। তাছাড়া পাকিস্তানের পক্ষ থেকে যখন জানানো হয় যে তারা ভারতের পাওয়ার গ্রিড, সেনাবাহিনীর অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং বিজেপির ও সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে, তখন মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। বিশেষ করে পাঞ্জাব, জম্মু ও দিল্লির আশেপাশে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট এবং জরুরি সিস্টেম বিকল হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হয়। এতে সরকারের দক্ষতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় একাধিক হ্যাশট্যাগ, বিশেষ করে মোদি মাস্ট রিজাইন, ফেইল্ড ওয়ার, কাশ্মীর আন্ডার অ্যাটাক প্রভৃতি ট্রেন্ড করতে থাকে। এমনকি আগে বিজেপির ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব সোচ্চার হয়ে ওঠেন। বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন যারা এতদিন বিজেপির অনুগত ছিল, তারাও যুদ্ধবিরতিকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করতে থাকে। তারা মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী বলে ট্রল করতে থাকে। এই ডিজিটাল ক্ষোভ বাস্তবে রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। মোদীর যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ঘিরে বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, আপ ও সমাজবাদী পার্টি একটি রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে প্রচার শুরু করে। রাহুল গান্ধী মন্তব্য করেন, যে সরকার দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে 72 ঘন্টার মধ্যে পিছু হটে, তারা দেশ পরিচালনার যোগ্য নয়। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় নিরাপত্তা রাজনৈতিক প্রচারের হাতিয়ার হওয়া উচিত নয়। যদি পারেননি, আগে থেকেই চুপ থাকতেন। এই ধরনের চাপ ও জনমতের প্রবল ঢেউ মোদী সরকারের বিরুদ্ধে একটি সম্ভাব্য অনাস্থা পরিস্থিতি তৈরি করে। মোদীর বৈদেশিক নীতির মূল স্তম্ভ ছিল ভারত হবে আঞ্চলিক নেতৃত্ব দানকারী শক্তি,
কিন্তু পাকিস্তানের সাথে সংঘাতে ভারত যখন আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি করে তখন এটা মনে হয় যেন ভারত নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। চীন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানকে সংযত করতে আহ্বান না জানিয়ে বরং দুই পক্ষকেই আলোচনার বসার কথা বলে, তখন বিজেপির সমর্থকরা এটাকে ভারতের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচনা করছে। অতীতে অনেকবার সীমান্ত সংঘর্ষে জড়ালেও এবারকার মে 2025-এর ঘটনা ছিল ভিন্ন। এটি ছিল উচ্চস্তরের সামরিক প্রযুক্তি, সাইবার ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের সম্মিলিত রূপ। পাকিস্তানের দ্রুত ও পরিকল্পিত প্রতিক্রিয়া, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক ঝুঁকি ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ভারতের যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনাকে থামিয়ে দেয়। ভারত হয়তো সরাসরি পরাজিত হয়নি, কিন্তু এক প্রকার কৌশলগত বাধ্যবাধকতা থেকে যুদ্ধবিরতির পথে অগ্রসর হয়, যা বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ভারত করতে বাধ্য ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল এবং বিতর্কিত অবস্থান নিয়ে দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের পথে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ২০২৫ সালের মে মাসে ঐতিহাসিক একটি পদক্ষেপের অংশ হিসেবে দলটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রবীণ একটি দলের এই করুণ পরিণতি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয়, বরং বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতির পরিসরেও এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্যে সকল রাজনৈতিক দলের জন্যই বার্তা রয়েছে। গণমুখী দল থেকে ফ্যাসিবাদী হবার পথে যাত্রা এবং আওয়ামী লীগের পতন নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার টিকাটুলিতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটির আত্মপ্রকাশ ঘটে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায় সংগ্রামে নেতৃত্ব দিতে দলটি গঠিত হয়। ১৯৫৫ সালে নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ রাখা হয় একটি সার্বজনীন, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দল হিসেবে পরিচিতি পেতে। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করায় দেশ জুড়ে উত্তাল আন্দোলনের নেতৃত্ব দেয় দলটি। কিন্তু প্রবল জনপ্রিয় এ দলটি মাত্র ৩ বছরের ব্যবধানে সবচেয়ে অজনপ্রিয় ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়। ১৯৭৫ সালে শেখ মুজিবের নেতৃত্বে একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রবর্তন এবং পরবর্তী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরে। এরপর ২১ বছর বাংলাদেশের মানুষের কাছে আর কোনো গ্রহণযোগ্যতা পায়নি। ৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ, কিন্তু সেই স্বপ্ন দলটির পূরণ হয়নি। এরপর তাকে পুনরায় রাজপথে নামতে হয়। এবার আন্দোলনের অংশীদার হিসেবে বেছে নিতে হয় আওয়ামী বলয়ের একদমই বিপরীত ধারার দল জামাতে ইসলামীকে। দলের বাম ঘাসা ও সেকুলার নেতাকর্মীরা এর বিরোধিতা করলেও শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা জামাতকে সাথী বানানোর ক্ষেত্রে কার্পণ্য করেনি। বিগত অনেক বছর জামাতের বিরুদ্ধে নানা ধরনের ক্যাম্পেইন ও অভিযোগ তোলার পরও ৯৬-এর আন্দোলনের সময় জামাত নেতাদের সাথে বৈঠক ও লিয়াজো কমিটি করে আন্দোলন করতে আওয়ামী লীগ দ্বিধা করেনি। জামাতের সাথে আওয়ামী লীগের সে সময়ের বৈঠক ও সমাবেশের অজস্র ছবি এখনও সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ৯৬ সালের নির্বাচনের আগে বিএনপি একটি বিতর্কিত নির্বাচন করেছিল ১৫ ফেব্রুয়ারি। এরপর তারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে, ফলে সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ বাড়তি সুবিধা পায়। এরপরেও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা জাতির কাছে বিগত সময়ের তার দলের সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে আরও একবার ক্ষমতায় যাবার জন্য জনসমর্থন কামনা করেন। সে যাত্রায় জনগণ সাড়া দেয় এবং ২১ বছর পর আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার সুযোগ পায়।
2001 সালে আওয়ামী লীগ আবারও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়। দায়িত্বে আসে 4 দলীয় জোট সরকার। 2006 সালে জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আওয়ামী লীগ দেশ জুড়ে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করে। 2006 সালের 28 অক্টোবর রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে কয়েক ডজন মানুষ হত্যা করে। নিহতদের সিংহভাগ ছিল জামাত শিবিরের কর্মী। এর কয়েকদিন শেখ হাসিনা নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার আহ্বান জানিয়েছিলেন। এ কারণে অনেকেই শেখ হাসিনাকে 28 অক্টোবর সহ সে সময়ের আন্দোলনে পরিচালিত নৃশংস কর্মকাণ্ডের নির্দেশদাতা হিসেবে হাসিনার বিচার দাবি করেছিলেন, কিন্তু সেই চাওয়া এখনও পূরণ হয়নি। 2008 সালে বিতর্কিত এবং পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 28 অক্টোবর সহ সে সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া সবগুলো মামলা তুলে নেয়। ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মধ্যে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। পিলখানায় হত্যাকাণ্ডের কোনো নিরপেক্ষ তদন্ত করেনি আওয়ামী লীগ সরকার। ভিকটিমদের সহযোগিতা না নিয়ে একরকম দায়সারা কাজ করে আওয়ামী লীগ। সেনা কর্মকর্তাদের বাঁচানোর সুযোগ থাকলেও সেনা সদস্যদের পিলখানার ভেতরে ঢোকার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। প্রতিবেশী দেশের সংশ্লিষ্টতার তথ্য ভিকটিমদের পক্ষ থেকে আসলেও সে বিষয়টিকেও চেপে যাওয়া হয়। এরপরই শুরু হয় জামাতে ইসলামের বিরুদ্ধে ক্র্যাকডাউন। প্রথমে শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়, দলীয় ও সকল অফিস বন্ধ করে দেয়া হয়, তৃণমূল পর্যন্ত জনশক্তিদের আটক, গ্রেপ্তার, গুম ও খুন করা হয়। বিচারের নামে জামাতের শীর্ষ 5 নেতাকে হত্যা করা হয়। জেলে ও হাসপাতালে প্রিজন সেলে মারা যান দলটির আরও 6 নেতা। আওয়ামী আমলে বিরোধী দল যখনই বড় ধরনের গণসমাবেশ বা কর্মসূচির ডাক দিয়েছে, তখন প্রশাসন নানা অজুহাতে অনুমতি দেয়নি বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। সমাবেশের আগে পরে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বহু বিক্ষোভে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় বহু সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে হয়রানি করা হয়েছে। ভিন্ন মতাবলম্বী মিডিয়াকে বন্ধ করে দেওয়া বা নিয়ন্ত্রণে নেওয়া হয় আওয়ামী আমলে। সে সময় দিগন্ত টেলিভিশন, ইসলামী টিভি, চ্যানেল 1, সিএসবি নিউজ সহ অনেকগুলো অনলাইন পোর্টাল ব্লক বা নিয়ন্ত্রণ করার ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগ জাতির সাথে সবচেয়ে বড় যে প্রতারণাগুলো হয়েছে তা হলো তারা গত 15 বছরের শাসনে আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং নির্বাচনের নামে প্রহসন করেছে, উন্নয়নের নামে মহা দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী নেতারা দেশে দেশে বেগম পাড়ায় স্থায়ী হয়েছেন। আয়নাঘর করে বিরোধী নেতাকর্মীদের বছরের পর বছর গুম করে রাখা হয়েছে। দেশজুড়ে হত্যা ও নৈরাজ্যের নতুন নতুন রেকর্ড তৈরি করা হয়েছে, কিন্তু এত কিছু করেও দলটির শেষ রক্ষা হয়নি। 2004 সালের জুলাই মাসে ছাত্র ও তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন, যা জুলাই আন্দোলন নামে পরিচিত, শেষ পর্যন্ত গণবিস্ফোরণে রূপ নেয়। এই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে প্রায় 1400 জন নিহত হন বলে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে। এই সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সংশোধনী প্রণয়ন করে। এই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি বা সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম জড়িত থাকলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যেতে পারে। এই আলোকেই অন্তর্বর্তী সরকার 12 মে তারিখে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি জানিয়ে দেয়। নিষেধাজ্ঞার প্রেক্ষাপট অবশ্য তৈরি হয়েছিল কয়েকদিন আগে থেকেই। আওয়ামী লীগ সভানেত্রীর অনলাইনে দলের নেতাকর্মীদের সাথে বৈঠকে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগের খুনি ও সন্ত্রাসীরা
প্রকাশ্য দিবালোকে বেরিয়ে আসতে শুরু করেছিল। জুলাই বিপ্লবের শহীদের মেয়েকে ধর্ষণ করা হয়, যার ফলশ্রুতিতে মেয়েটি পরে আত্মহত্যা করে। ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া নেতারা প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বেয়াদবি ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করেন। সমন্বয়কদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ শুরু করা হয়, তাদের গাড়ি বহরে হামলা করা হয়। সর্বশেষ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে হামলা করে তাকে আহত করা হয়। সবকিছু মিলিয়েই জনগণ ক্ষোভে ফুঁসছিল, কিন্তু এই অসন্তোষ একদিনে তুঙ্গে উঠে যায় যখন আওয়ামী আমলের 2 মেয়াদের প্রেসিডেন্ট এবং হত্যা মামলার আসামি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশে ছেড়ে চলে যাবার খবরটি গোচরে আসে। এই তথ্যটি সামনে আসার পর এই সরকার ও প্রশাসনের ভেতর আওয়ামী দোসরদের অবস্থানের বিষয়টি জোরে সোরে আলোচনা শুরু হয়। এরপরই পরিস্থিতি এমন হয়ে যায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা ছাড়া জুলাই বিপ্লবের ফলাফল ব্যাহত হবার আশঙ্কা দেখা দেয়। এমনই একটি পরিস্থিতিতে হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণজমায়েতের ঘোষণা দেন। শুরুর দিকে লোকজনের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু রাতের বেলায় ছাত্র শিবিরের অফিস সম্পাদক সিবগাতুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে যমুনায় যাওয়ার ঘোষণা দিলে উন্মুখ হয়ে থাকা ছাত্র শিবিরের জনশক্তিরা বিষয়টি নিয়ে সরব হন। দলে দলে তারা যমুনায় আসতে থাকেন। সে রাতেই এবি পার্টি এবং নতুন ঘোষিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের নেতারাও যমুনার সামনে উপস্থিত হন। আর সকালবেলায় সেখানে উপস্থিত হন জামাতের নেতারা। বিএনপি সরাসরি আন্দোলনে অংশ না নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বরাবরই বেশ কৌশলী ভূমিকা পালন করে। দলটির নেতারা একক কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং জনগণ ও আদালতের উপর দায় চাপিয়ে নিজেরা দায়মুক্ত থাকার চেষ্টা করছিলেন। 3 দিনের আন্দোলন যমুনা থেকে একটা সময় শাহবাগে চলে যায়। সেখানে প্রায় 1.5 দিন আন্দোলন চলার পর আবারও সে আন্দোলনটি সমবেত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। এই পুরো সময় বিএনপি বা এর ছাত্র সংগঠন, ছাত্রদলের নেতাকর্মীদের একটিবারের জন্য রাজপথে দেখা যায়নি। বিশ্লেষকরা দাবি করছেন এবারের আন্দোলনে এই লুকোচুরি খেলতে গিয়ে বিএনপি আরও একবার জনগণের পালস বুঝতে ব্যর্থ হলো। অবশেষে 2025 সালের 9 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ দলটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকার পরও জনগণের বিরুদ্ধে দাঁড়ালে যে কোনো দলের পরিণতি কতটা করুণ হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের নাম এরই একটি প্রমাণ হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে, যা নিষেধাজ্ঞার স্থায়িত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।